আসসালামু আলাইকুম। জামালপুর জিলা স্কুল ন্যাশনাল স্পার্ক ফেস্ট 2026 এর ফিজিক্স লেকচার 2 এ তোমাদেরকে স্বাগত। তো আজকের ক্লাস আমি নিচ্ছি রিয়ন খান। আমি এসএসসি 2026 এর একজন পরীক্ষার্থী। চলো শুরু করা যাক। তো গত লেকচার 1 এ আমরা কিছু পরিমাপের জিনিসপত্র এবং মোশন বা গতি সম্পর্কে দেখার চেষ্টা করেছিলাম এবং আজকে আমরা ফিজিক্সের বলবিদ্যার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় বল দেখব। বল সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব, যেগুলো আমাদের অলিম্পিয়াডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 এ পড়ো, সুতরাং তোমাদের এই বেসিকগুলো জানা থাকা খুবই প্রয়োজন। অন্যথায় আমরা অ্যাডভান্স লেভেলে যেতে পারবো না। ঠিক আছে? তো চলো শুরু করি আমরা নিউটনের গতির যে তিনটা সূত্র আছে সেই তিনটা সূত্র দিয়ে। ঠিক আছে? তো আমাদের তত্ত্বটা কি বলে দেখো। আমাদের স্যার আইজ্যাক নিউটন গতির বিষয়ে তিনটা সূত্র দিয়েছেন। সেই তিনটা সূত্র কি কি দেখো। বাহ্যিক বল প্রয়োগ করা না হলে, খেয়াল রাখবা আমরা এখানে কয়েকটা জিনিস নোট করব। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। ঠিক আছে? এর মানে কি? এর মানে এখান থেকে আমরা জড়তা বা ইনারশিয়ার ধারণা পাই। জড়তা, তোমরা শুনে থাকবে নামটা। জড়তা হচ্ছে স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা, এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা, তাকে আমরা বলি হচ্ছে জড়তা বা ইনারশিয়া। ঠিক আছে? নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিন্তু বলেরও একটা ধারণা পাই। সেটা কিভাবে? দেখো, এখানে আমাদের বলছে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করলে। ঠিক আছে? এর মানে কি? যদি আমরা বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করি, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে না, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে না। এইখান থেকে আমরা বলের সামান্য একটা ধারণা পাই, কিন্তু বলের পরিপূর্ণ ধারণা পাই আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রে। তো আমাদের হচ্ছে নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে। এই কথাটার সাথে তোমরা একমত হতে পারো, কিন্তু তোমরা আমাকে বলবা ভাইয়া, সরল পথে সমবেগে চলমান বস্তু কি সারা জীবন সরল পথে সমবেগে চলতে থাকবে? আমি বলবো অবশ্যই হ্যাঁ, এটা চলতে থাকবে। কিন্তু এটা আমরা কেন দেখি না? এটা আমরা দেখি না এই কারণেই যে আমাদের চারপাশে প্রচুর ঘর্ষণ বল কাজ করে। ঠিক আছে? আমাদের কোনো বস্তু গতিশীল থাকলে গতির বিপরীতে অনেক বাধা কাজ করে। আমরা যখন একটু পরেই ক্লাসের শেষ দিকে ঘর্ষণ বল যখন পড়বো তখন এটা রিলেট করতে পারবা তোমরা। ধরে নাও ভয়েজার 2, ঠিক আছে? ভয়েজার 2 আমাদের পৃথিবী সৌরজগৎ কিন্তু অনেক আগে ছাড়াই গেছে, হ্যাঁ? এখন সেখানে কিন্তু সোলারের মাধ্যমে জ্বালানি সে পায় না। সে সোলারের মাধ্যমে জ্বালানি পায় না। কারণ সে হচ্ছে এখনো অনেক দূরে চলে গেছে। সুতরাং সূর্য থেকে যে আলোগুলো আসে সেটা তার জন্য খুবই ক্ষীণ হয়ে যায়। ঠিক আছে? এই ক্ষীণ আলোতে সে হচ্ছে পাওয়ার জেনারেট করতে পারে না। তারপরেও কিন্তু সে সামনে এগিয়ে যাচ্ছে। কেন? কারণ মহাকাশে আমাদের হচ্ছে এই বাধাগুলো কম। আমাদের পৃথিবীতে বাতাসের বাধা, রাস্তায় চলতে গেলে রাস্তার যে ঘর্ষণ সেই ঘর্ষণটা, ঠিক আছে? বাতাসে চলতে গেলে প্রবাহী ঘর্ষণ, এই ঘর্ষণগুলা খুবই বাধা দেয় আমাদেরকে। কিন্তু আমাদের হচ্ছে ভয়েজার 2 সামনে এগিয়ে যাচ্ছে কোনো পাওয়ার ছাড়া। ঠিক আছে? ও পাওয়ার ইউজ করে কোন ক্ষেত্রে? ও পাওয়ার ইউজ করে হচ্ছে গিয়ে তার গতির দিক পরিবর্তন করার জন্য। এরপরে হচ্ছে আহ, তার কিছু কম্পোনেন্টস আছে যেগুলোর সাথে পৃথিবীতে যোগাযোগ করতে হয়। এই কম্পোনেন্টস গুলো আর কি অ্যাক্টিভ রাখার জন্য সে হচ্ছে পাওয়ার ইউজ করে, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার সে ইউজ করে। সুতরাং সে যে সামনে এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে নিউটনের যে আমাদের প্রথম সূত্র অনুসারেই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জড়তা বা ইনার্শিয়ার ধারণা দেয়। ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস লেখা আছে দেখো, বলের গুণগত সংজ্ঞা পাই। অর্থাৎ আমাদের বলের যে গুণ, বলের যে বৈশিষ্ট্য সেটা আমরা এখান থেকে জানতে পারি। অর্থাৎ কোনো স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা স্থির নাও থাকতে পারে, কোনো গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা গতিশীল নাও থাকতে পারে। এবার চলো আমরা নিউটনের দ্বিতীয় সূত্রটা দেখি। দেখো আমাদের নিউটনের দ্বিতীয় সূত্রটা কি বলে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে
ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। ঠিক আছে? এখন ভরবেগ জিনিসটা কি সেটা তোমাদের একটু জানা প্রয়োজন। চলো আমরা একটু ভরবেগটা আগে শিখে আসি। ভরবেগ বা মোমেন্টাম হলো কি? কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকেই আমরা হচ্ছে বলি ভরবেগ। ঠিক আছে? এটা একটা ভেক্টর রাশি। অর্থাৎ এই দেখো, এই ভরবেগের উপরে আমাদের ভেক্টর চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ? এটা আমাদের যেহেতু আমাদের বেগ একটা ভেক্টর রাশি, সুতরাং আমাদের ভরবেগও অবশ্যই একটা ভেক্টর রাশি। উম, যা এটি একটি ভেক্টর রাশি যার দিক বেগের দিকের সমান। এটি একটি হালকা বস্তু যেমন বুলেট যদি খুব বেশি বেগে ছোড়া হয়, তবে তার ভর কম হলেও তার ভরবেগ অনেক বেশি হতে পারে, যা মারাত্মক ক্ষতির কারণ হয়। হ্যাঁ? দেখো, একটা ভারী ট্রাক সেটা যদি তোমার উপর দিয়ে আস্তে আস্তে চলে যায়, তাহলেও কিন্তু তোমার প্রচুর ক্ষয়ক্ষতি হবে। কারণ কি? সেটার ভর অনেক বেশি। ঠিক আছে? এই কারণে তার মোমেন্টাম বা ভরবেগটা অনেক বেশি হয়ে যায়। আবার একটা ছোট্ট বুলেট, সেই ছোট্ট বুলেটটাও তোমাকে খুব বেশি ক্ষতি করে ফেলতেছে। এর কারণটা কি? তার ভর কম, মাত্র কয়েক গ্রাম, কিন্তু তার বেগটা অনেক বেশি। ঠিক আছে? এই কারণেই আমাদের যে সকল ক্ষতি হয় গতিশীল বস্তুর কারণে, সেটা অ্যাকচুয়ালি নির্ভর করে আমাদের এই ভরবেগের উপর। ঠিক আছে? সেটা নির্ভর করে আমাদের এই ভরবেগের উপর। তো ভরবেগ হচ্ছে আমাদের পি দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা বলি মোমেন্টাম। হ্যাঁ? এটা হচ্ছে ভর এবং বেগের গুণফল। যেহেতু বেগ একটা ভেক্টর রাশি, সুতরাং আমাদের ভরবেগও একটা ভেক্টর রাশি। ঠিক আছে? ভরবেগ সমান হচ্ছে আমাদের ভর গুণ বেগ। ভরের একক হচ্ছে আমাদের কেজি, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। হ্যাঁ? তাহলে আমাদের ভরবেগের একক কি হয়? আমাদের ভরবেগের একক হয় হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখান থেকে তোমাদের একটা কাজ দিলাম। গত ক্লাসে তোমরা মাত্রা নির্ণয় করা শিখছো, তো তোমরা ভরবেগের মাত্রাটা নির্ণয় করে ফেলবা। ঠিক আছে? তো চলো আমরা আগের জায়গায় ফিরে যাই আবার। তো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ঠিক আছে? এই পরিমাণ থেকে আমরা পাই F=ma। ঠিক আছে? চলো এটা আমরা একটু প্রতিপাদন করে দেখি। হ্যাঁ, স্লাইডটা কপি হইছে। হ্যাঁ, স্লাইড কপি হইছে। তো চলো আমরা একটু প্রতিপাদন করি এটা। তো নিউটনের প্রথম সূত্র আমাদের কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্র আমাদের কি বলছে? কোনো বস্তুর উপর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ঠিক আছে? তো আমরা ভরবেগের পরিবর্তনটা আগে দেখব। তো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তু ধরে নাও এই যে একটা পথ, এই পথের উপর একটা বস্তু রাখা আছে। ঠিক আছে? ধরো এই বস্তুটা এখানে রাখা আছে। এখন তুমি কি করলা? তুমি এর উপর একটা ফোর্স ক্রিয়েট করলা। তুমি এর উপর একটা বল দিলে। তুমি এর উপর একটা বল দিলে, যে বলের মান হচ্ছে এফ। যে বলের মান হচ্ছে এফ। তাহলে বস্তুটার একটা সরণ ঘটলো। ঠিক আছে? বস্তুটা তোমার কি করলো? বস্তুটা তোমার এইখানে ছিল, তোমার বস্তুটা হচ্ছে আবার এইখানে চলে আসলো। তুমি ঠেলা দিলে একটা নির্দিষ্ট বল প্রয়োগ করে, তাহলে এইখানে আসলো। তো একটা জিনিস খেয়াল করো, যখন তুমি একে প্রথমে স্থির অবস্থায় ছিল, তুমি তাকে একটা বেগ দিছো, তাহলে তার একটা আদিবেগ থাকবে। ঠিক না? সুতরাং তার হচ্ছে একটা আদিবেগ থাকবে। সে আদিবেগটা হচ্ছে ইউ। তাহলে তার মোমেন্টাম, যে ইনিশিয়াল অবস্থায় যে মোমেন্টাম ছিল, সে মোমেন্টামটা কি হবে? বস্তুটার ভর যদি এম ভরের বস্তু হয়, তাহলে তার ইনিশিয়াল স্টেটে তার মোমেন্টাম হবে হচ্ছে এমভি। সরি, এমইউ। ইনিশিয়াল অবস্থায় তার মোমেন্টামটা হবে হচ্ছে এমইউ। ভর এবং বেগের গুণফল। এখন তুমি যখন তাকে এইদিকে আনলে, এখানে আনলে, তখন এইখানে এই অবস্থায় এসে তার আর একটা বেগ হলো। যেহেতু তুমি তার উপর একটা বল প্রয়োগ করছো, সুতরাং তার বেগটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ধরে নাও এখানে তার বেগ হচ্ছে ভি। তখন তার
এই মোমেন্টামটা ফাইনালে হলো কত? আমার ফাইনাল হলো হচ্ছে এমভি। ঠিক আছে? তাহলে আমাদের এইখানে বলছে ভরবেগের পরিবর্তনটা কত আমাদের? তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনটা হবে হচ্ছে এমভি মাইনাস এমইউ, অর্থাৎ শেষ ভরবেগ বিয়োগ হচ্ছে আদি ভরবেগ। ঠিক আছে? এখন আমাদের নিউটন সাহেব কি বলছেন? আমাদের নিউটন সাহেব বলছেন যে এই ভরবেগের পরিবর্তনের হার। এখন এই হারটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? এই হারটা আমরা নির্ণয় করতে পারি হচ্ছে সময় দিয়ে ভাগ করে। কারণ প্রত্যেক সেকেন্ডে তার ভরবেগ যে পরিমাণ পরিবর্তিত হইছে সেটাই হচ্ছে তার ভরবেগের পরিবর্তনের হার। সুতরাং আমরা যদি একে টি দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে আমরা এর ভরবেগের পরিবর্তনের হারটা পেয়ে যাব। ঠিক আছে? আমাদের কি বলছে? ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ আমার যে এই প্রযুক্ত বলটা এটা হবে এই ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? এটার সমানুপাতিক হবে। এখন চলো আমরা আরেকটু ক্যালকুলেশন করি। F is proportional to mv minus mu divided by t। এখান থেকে আমরা m কমন নিলে আমাদের থাকে v minus u, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে t। এখান থেকে আমরা হচ্ছে পাই আহ, এখানে যদি v মাইনাস ইউ বাই টি, এখানে তোমরা ত্বরণে পড়ছো v মাইনাস ইউ বাই টি, এটা মানে হচ্ছে ত্বরণ a। সুতরাং আমরা f ইজ প্রপোর্শনাল টু m এ লিখতে পারি। ঠিক আছে? এখন এক্ষেত্রে তোমার হচ্ছে সমানুপাতিক চিহ্ন তোমার একটা আছে। এখন সমানুপাতিক চিহ্নটা উঠে গিয়ে এখানে তোমার একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে k। ঠিক আছে? m এ। এখন বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে কি দেখেছেন যে তুমি 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যদি তুমি 1 নিউটন বল প্রয়োগ করো এবং ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তোমার এই কে এর মানটা হয়ে যায় হচ্ছে 1। তাহলে এই কে এর মান যদি 1 হয়ে যায় তাহলে তুমি এই সূত্রটা পেয়ে যাচ্ছ F is equal to ma। এটাই হচ্ছে আমাদের এই সূত্রটার প্রতিপাদন বা হচ্ছে আমাদের ডেরিভেশনটা। ঠিক আছে? আমরা একটু পরে অ্যাপ্লিকেশনটাও দেখব। তো আমরা কিভাবে মাপলাম? F is equal to ma, এটা পাইলাম। ঠিক আছে? তো দেখো আমাদের আহ, দ্বিতীয় সূত্র। এখন এটা কিন্তু একটা ভেক্টর, কারণ আমাদের যেহেতু ত্বরণ একটা ভেক্টর রাশি, সুতরাং আমাদের বলটাও হবে একটা ভেক্টর রাশি। নিউটনের তৃতীয় সূত্র কি বলছে? যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং দুটি বস্তু মিথস্ক্রিয়ায় লিপ্ত হলে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর যে বল প্রয়োগ করে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর ঠিক ততটুকুই বিপরীতমুখী বল প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। সহজ কথায় বলি, তুমি একটা দেওয়ালে ঘুষি মারলা, এখন এক্ষেত্রে তুমি ব্যথা পাও না? হ্যাঁ, অবশ্যই ব্যথা পাও। কেন ব্যথা পাও? কারণ তুমি যখন দেওয়ালের উপর বল প্রয়োগ করছো তখন দেওয়ালও তোমার উপর তুমি যে পরিমাণ বলটা প্রয়োগ করছো দেওয়ালও তোমার উপর সেই সমপরিমাণ বলটা হচ্ছে ক্রিয়া করছে। ঠিক আছে? এটাকে আমরা বলি হচ্ছে প্রতিক্রিয়া বল। তাই তুমি ব্যথা পেয়েছো। ঠিক আছে? তুমি তোমার বন্ধুকে যেরকম মারলে তোমার বন্ধুও তোমাকে মেরে দেয়, ঠিক বিষয়টা তেমনই। নিউটন বলছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ তুমি যদি কোনো বস্তুর উপর অ্যাকশন করো তাহলে সেও তোমার উপর একটা বিপরীত রিঅ্যাকশন দিবে। ঠিক আছে? একটা রিঅ্যাকশন দিবে অ্যান্ড সেই রিঅ্যাকশনটা হবে অবশ্যই বিপরীত দিকে। তাই আমরা এখানে মাইনাস ব্যবহার করতেছি। ঠিক আছে? আর মনে রাখবা, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল, এই দুইটা বল সবসময় কাজ করে দুইটা ভিন্ন ভিন্ন বস্তুর উপর। ঠিক আছে? কখনো একই বস্তুর উপর আহ, ক্রিয়া করে না। তুমি যদি এখন বলো যে এফ অ্যাকশন প্লাস এফ রিঅ্যাকশন ইজ ইকুয়াল টু জিরো, না, এটা কখনোই হবে না। কারণ হচ্ছে এটা কাজ করে ভিন্ন ভিন্ন বস্তুর উপর। আশা করি বুঝাতে পেরেছি। তো চলো আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখে আছি। চলন্ত বাস হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। এটি নিউটনের কোন সূত্রের সাথে সম্পর্কিত এবং কেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্রের সাথে সম্পর্কিত। যখন চলন্ত বাস চলতে থাকে
তখন আমাদের যে বডির নিচের পার্টটাও বাসের সাথে যেহেতু লেগে থাকে, তাহলে আমাদের বডির নিচের পার্টটাও চলতে থাকে। হঠাৎ যখন ব্রেক করে তখন আমাদের নিউটনের প্রথম সূত্র অনুসারে জড়তার সূত্র আমাদের কি বলে যে গতিশীল বস্তু হচ্ছে চিরকাল গতিশীল থাকতে চায়। ঠিক আছে? তো সেই গতিশীল যেহেতু থাকতে চায়, সুতরাং আমাদের বডিটাও চায় গতিশীল থাকতে। তাই সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাস তো থেমে গেছে। সেইজন্য তাকে বাধ্য হয়ে থেমে যেতে হয়। এইজন্যই হচ্ছে তার বডির পার্টটা হচ্ছে হঠাৎ করে থেমে যায়। এই কারণেই সে হচ্ছে সামনের দিকে ঝুঁকে পড়ে। একটি ১০ কেজি ভরের স্থির বস্তুর উপর ২০ নিউটন বল ৫ সেকেন্ড ধরে ক্রিয়া কাজ করলে এর ত্বরণ কত হবে? দেখো F is equal to ma। এখান থেকে আমাদের হচ্ছে ত্বরণ বের করতে বলছে, অর্থাৎ আমরা এখান থেকে কি করব? a is equal to F by m। এখন আমাদের বলের মান কত? ২০ নিউটন। আমাদের ভরের মান কত? ভরের মান হচ্ছে ১০ কেজি। সুতরাং আমাদের ত্বরণটা হবে হচ্ছে ২ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইজি, ইজি পিজি লেমন স্কুইজি, তাই না? একটি বন্দুক গুলি ছোড়ার সময় বন্দুকটি পিছনের দিকে ধাক্কা দেয়। এটি নিউটনের কোন সূত্রকে সমর্থন করে? ঠিক আছে? একটি বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটি পিছনের দিকে ধাক্কা দেয়। এটা নিউটনের তৃতীয় সূত্রকে অবশ্যই সমর্থন করে। কারণ তুমি যখন বন্দুককে ট্রিগারে চাপ দিচ্ছ, তখন তোমার গুলিটা অনেক বেগে সামনের দিকে বের হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমার বন্দুকটা ভিতরের যে স্প্রিংটা সেটা গুলিটাকে সামনের দিকে হচ্ছে ধাক্কা দিচ্ছে। কিন্তু গুলিটাও তো উল্টো রিঅ্যাকশন দিবে, তাই না? সেক্ষেত্রে হচ্ছে গুলিটাও বন্দুককে পিছনের দিকে ঠেলে দেয়। ৩ কেজি ভরের একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৪ মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পেলে এর উপর প্রযুক্ত বলের মান কত হবে? ৩ কেজি ভরের একটি বস্তুর বেগ প্রতি সেকেন্ডে ৪ মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পেলে এর উপর প্রযুক্ত বলের মান কত? দেখো, প্রতি সেকেন্ডে ৪ মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাওয়া মানে কি? এখানে হচ্ছে আমার ত্বরণের মানটা ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, এটার মাধ্যমে আমাকে এটাই বোঝাইছে যে আমার ত্বরণের মানটা হচ্ছে ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং আমার F is equal to ma প্রযুক্ত বলের মান। তো আমার m এর মান হচ্ছে আমার ৩ কেজি, আর আমার ত্বরণের মান হচ্ছে ৪ মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং আমাদের বলের মানটা হবে হচ্ছে 12 নিউটন। আমাদের বলের একক হচ্ছে নিউটন। এটাকে তোমরা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলতে পারো। নিউটন বা কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এখানে এটা দিলে তোমরা অন্য কিছু বুঝবা। নিউটন অর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? মহাকাশে মহাশূন্যচারীর হাত থেকে একটি ভারী হাতুড়ি দূরে ফেলে দিলে তিনি কোন দিকে সরে যাবেন এবং কেন? নিউটনের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মহাশূন্যচারী হাত থেকে একটি ভারী হাতুড়ি দূরে ফেলে দিলে তিনি যেদিকে হাতুড়ি ছুড়ছেন তার বিপরীত দিকে সরে যাবে। কারণ নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে এখানে কাজ করে। তো ভরবেগটা আমরা অলরেডি দেখছি, তো ভরবেগের প্রবলেমগুলো আমরা একটু দেখে আসো সংক্ষেপে। ৫ কেজি ভরের একটি বস্তুর বেগ ১০ মিটার পার সেকেন্ড হলে এর ভরবেগ কত? ভরবেগ p is equal to হচ্ছে mv। হ্যাঁ, তো আমরা হচ্ছে ভর কত ৫ কেজি, আমার বেগ কত ১০ মিটার পার সেকেন্ড, তাহলে আমাদের ভরবেগ কত হবে ৫০ মিটার পার সেকেন্ড। ৫০ মিটার পার সেকেন্ড, ৫০ কেজি মিটার পার সেকেন্ড। ৫০ কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে ২০ সেন্টিমিটার বেগে ২০ মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি গাড়ির ভরবেগ ১০০ কেজি মিটার পার সেকেন্ড হলে গাড়িটির ভর কত? এই একই সূত্র থেকে তোমরা জাস্ট ভরের মানটা বের করবা। একটি বস্তুর ভর অর্ধেক করা হলে এবং বেগ দ্বিগুণ করা হলে এর ভরবেগের কি পরিবর্তন হবে? ঠিক আছে? একটি বস্তুর ভর অর্ধেক করা হলে, তো দেখো আমাদের পি ইনিশিয়াল কি ছিল? আমাদের ভরবেগ পি ইনিশিয়াল ছিল হচ্ছে এমভি। হ্যাঁ, এখন আমাদের কি বলছে? ভর অর্ধেক করা হলে এবং বেগ দ্বিগুণ করা হলে পি ফাইনাল কি হচ্ছে আমাদের? আমাদের আদি ভরবেগ ছিল হচ্ছে এমভি। এখন আমাদের ফাইনাল ভরবেগ কত হচ্ছে? ভর অর্ধেক করা হলে, অর্থাৎ আমাদের এম হয়ে যাচ্ছে m/2। আমাদের বেগ হচ্ছে দ্বিগুণ করা হলে, অর্থাৎ আমাদের বেগ হয়ে যাচ্ছে হচ্ছে 2v।
অ্যাকচুয়ালি দেখো এটা আমাদের হচ্ছে টু টু কাটা চলে যায়, তাহলে হচ্ছে আমাদের থাকে এমভি, অর্থাৎ আমাদের ভরবেগের কোনো পরিবর্তনই হবে না, ভরবেগের মান একই থাকবে। ঠিক আছে? স্থির অবস্থায় থাকা একটি বোমার ভর ১০ কেজি। বিস্ফোরণের পর এটি সমান ২ টুকরো বিভক্ত হয়ে বিপরীত দিকে ১০ মিটার পার সেকেন্ড বেগে ছুটলে টুকরো দুটির ভরবেগ কত? দেখো, স্থির অবস্থায় থাকা একটি বোমার ভর ১০ কেজি। ঠিক আছে? বোমার ভরটা ১০ কেজি। বিস্ফোরণের পর এটি সমান ২ টুকরো বিভক্ত হয়ে যায়। বিস্ফোরণের পর এটি হচ্ছে সমান ২ টা টুকরে বিপরীত দিকে বিভক্ত হয়ে চলতে থাকে। আ আ চলতে থাকলে টুকরো দুটির ভরবেগ কত? আচ্ছা আসো আমরা এটা বের করি। যেহেতু বোমার ভর ১০ কেজি ছিল, এটা সমান ২ টুকরে বিভক্ত হয়ে যায়, তাহলে প্রত্যেকটার ভর হচ্ছে আমাদের ৫ কেজি হয়ে যাবে, ঠিক না? এখন তাহলে আমাদের প্রথম একটা টুকরের প্রথম টুকরেরটা বের করি। প্রথম টুকরের ভরবেগ কত হবে? P1 দিলাম এটা। এম হচ্ছে ৫ কেজি আর বেগ হচ্ছে কত? ১০ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ৫০ কেজি মিটার পার সেকেন্ড। ৫০ কেজি মিটার পার সেকেন্ড। আমাদের দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা দেখি আসো। দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই ৫ কেজি, কিন্তু এখানে একটা বিষয় আছে। বেগ কিন্তু আমাদের একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তাহলে একটা যদি আমাদের বেগের দিক ধনাত্মক হয়, তাহলে আমাদের আরেকটা বেগের দিক অবশ্যই ঋণাত্মক হবে। যেহেতু বিপরীত দিকে ছুটে যায়, তাহলে এই বেগটা হবে হচ্ছে আমাদের -১০ মিটার পার সেকেন্ড। সুতরাং আমাদের হবে হচ্ছে -৫০ কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা সমীকরণ নির্ণয় করো। এটা তোমাদের উপর ছেড়ে দিলাম, ইজি। F is equal to ma এর ব্যাখ্যা, explanation of F is equal to ma। হ্যাঁ, এটা আমি অলরেডি তোমাদের দেখাইছি। এই টাইপের প্রবলেমগুলোও তোমাদের হচ্ছে সলভ করা হয়েছে। আচ্ছা, এই গাণিতিক রূপটা আমরা দেখি। বাস্তব জীবনে F is equal to ma এর ব্যাপক ব্যবহার রয়েছে। যেমন ক্রিকেট খেলায় ফিল্ডার যখন ক্যাচ ধরেন তখন হাত কিছুটা পেছনে টেনে নেন। ঠিক আছে? অর্থাৎ সময়টা বাড়িয়ে দেন। ফলে হাতের উপর প্রযুক্ত বলের আঘাত কম হয়ে যায়। আবার রকেটের ক্ষেত্রে জ্বালানি দ্রুত পুড়ে গ্যাস নির্গত হওয়ার মাধ্যমে বিপরীতমুখী বিশাল ত্বরণ তৈরি হয়। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এটা আমাদের বলে হচ্ছে ঘাত বল। আমরা ২ টা কনসেপ্ট আছে, বলের ঘাত এবং ঘাত বল। তো আমরা একটু ঘাত বল সম্পর্কে দেখব। ঘাত বল অ্যাকচুয়ালি হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? দেখো, আমাদের কোনো ভরবেগের পরিবর্তন কি? আমাদের যদি কোনো বস্তুকে আমরা যদি বল প্রয়োগ করি, তাহলে তার শেষ ভরবেগ হবে হচ্ছে mv এবং তার আদি ভরবেগ ছিল হচ্ছে mu। এই দুটাকে বিয়োগ করলে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? এখন এই যে ভরবেগের পরিবর্তনটা, এই ভরবেগের পরিবর্তনটাকে আমরা m v মাইনাস u এই হিসেবে লিখতে পারি। ঠিক আছে? এটা আমরা রেখে দিলাম। এখন দেখো আমাদের হচ্ছে ঘাত বল কি বলে? সরি, বলের ঘাত। এটা হচ্ছে বলের ঘাত, ঘাত বল না। এটা হচ্ছে বলের ঘাত কি বলে? তোমার হচ্ছে প্রযুক্ত বল যদি খুব অল্প সময় ধরে কাজ করে, তাহলে সেটা হবে হচ্ছে আমার বলের ঘাত। ঠিক আছে? বলের ঘাতকে আমরা হচ্ছে যে দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে সমান হচ্ছে ft। ঠিক আছে? অর্থাৎ খুব অল্প সময় ধরে যদি কোনো বল প্রয়োগ করা হয়, তাহলে আমাদের বল এবং ওই অল্প সময়টার গুণফল হবে হচ্ছে বলের ঘাত। এই বলের ঘাতটা ভরবেগের পরিবর্তনের সমান কিভাবে আমরা দেখাই? F is equal to আমরা কি লিখতে পারি? আমরা একটু আগেই দেখছি। F is equal to হচ্ছে m v minus u divided by t into হচ্ছে t। এটা আমরা ওই যে F is equal to m এর ডেরিভেশনের সময় দেখছি। ঠিক আছে? এখানে আমাদের t বাদ চলে যায়। তাহলে আমাদের কি থাকে? m v minus u। এটা অ্যাকচুয়ালি দেখো m v minus m u। এটা আমাদের কিসের সমান দেখো তো? এটা আমাদের ছিল হচ্ছে ভরবেগের পরিবর্তনের সমান বা ডেল্টা পি এর সমান। সুতরাং আমাদের হচ্ছে বলতে পারি আমরা বলের ঘাত ইজ ইকুয়াল টু হচ্ছে ভরবেগের পরিবর্তন। ঠিক আছে? এটা এখানে এটাই দেখাইছে। তো চলো আমরা প্রবলেমে চলে যাই।
0.15 কেজি ভরের একটি ক্রিকেট বল 20 মিটার পার সেকেন্ড বেগে এসে ব্যাটে লেগে 0.05 সেকেন্ডে বিপরীত দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। বলের উপর ব্যাটের গড় বল কত ছিল? গড় বল মানে কি আমাদের এই সেই ভরবেগের পরিবর্তনটাই আর কি আমাদের গড় বল কত ছিল। তো গড় বলটা চলো আমরা নির্ণয় করি। 0.15 কেজি ভরের একটি ক্রিকেট বল 20 মিটার পার সেকেন্ড বেগে এসে ব্যাটে লাগে এবং 0.05 সেকেন্ডে বিপরীত দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে গেল। বলের উপর গড় বল কত ছিল? ঠিক আছে? তো এটা আমরা হচ্ছে বলের ঘাত দিয়ে ঘাত বল দিয়ে সমাধান করব। ঘাত বল কি? অনেক বড় মানের একটা বল যখন আমাদের একটা ক্ষুদ্র সময় ধরে কাজ করে তখন আমাদের বলে হচ্ছে সেটা উম, ঘাত বল। ঠিক আছে? ঘাত বলের অন্য নাম হচ্ছে গড় বল। কারণ কি? এটা গড় বল বলার কারণ কি? আমাদের যখন ঘাত বল কাজ করে তখন হচ্ছে সবসময় সমমানের বল কাজ হয় না। ঠিক আছে? সেই জন্য আমরা এটাকে বলি হচ্ছে গড় বল। তো চলো আমরা সলভ করি এটাকে। জাস্ট এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে জাস্ট তোমরা কি করবা? আমাদের বলের মান ভরের মান হচ্ছে 0.15 গুণ হচ্ছে ভি এর মান কত আমাদের 20 মিটার পার সেকেন্ড বেগে এসে, ঠিক আছে, ব্যাটে লাগে। 20 মিটার পার সেকেন্ড বেগে এসে ব্যাটে লাগে এবং 15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে যায়। অর্থাৎ এটা আমাদের দুইটা ভিন্ন ভিন্ন দিক। সুতরাং এটা হবে হচ্ছে আমাদের যদি একটা দিককে আমরা দিকটাকে যদি আমরা পজিটিভ ধরে নিই তাহলে আমাদের বিপরীত দিকটা হবে হচ্ছে নেগেটিভ। অর্থাৎ আমাদের এটা দুইটা যোগ হয়ে যাবে আলটিমেটলি। ডিভাইডেড বাই টি হচ্ছে কত? 0.05। ঠিক আছে? তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাই? আমরা পাই হচ্ছে 350 নিউটন। ঠিক আছে? এটাই আমাদের আনসার। রকেট উৎক্ষেপণকারী গ্যাসের নির্গমন হার এবং ত্বরণের সম্পর্কটি এফ ইজ ইকুয়াল টু এম এর আলোকে ব্যাখ্যা করে। এটা পারবা। চলন্ত গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা হয় কেন? এটা বুঝছো, ইজি। একটি লিফট 2 মিটার পার সেকেন্ড বেগে ত্বরণের উপরে উঠলে 60 কেজি ওজনের ব্যক্তির উপর ফলস্বরূপ বলের মান কত? দেখো, এটা একটু আলোচনা করা দরকার। ধরে নাও এটা একটা লিফট এবং এই লিফটের মধ্যে একজন মানুষ দাঁড়ায় আছে। ঠিক আছে? এটা লিফটের কনসেপ্ট যখন পড়বো আমরা তখন বিস্তারিতভাবে বুঝতে পারবা। দাঁড়ায় আছে, হ্যাঁ? এখন এই লিফটটা 2 মিটার পার সেকেন্ড সমত্বরণে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে উপরে উঠলে, হ্যাঁ? এটা উপরে উঠতেছে লিফটটা। তখন দেখো আমাদের পৃথিবী একে টানতেছে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এই ত্বরণে। এখন সে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে যাচ্ছে, হ্যাঁ? তাহলে তাকে কি করতে হচ্ছে? তাকে অবশ্যই এই পৃথিবীর যে জিটা সেই জিটাকে তাকে হচ্ছে কাটিয়ে জিটাকে কাটিয়ে হচ্ছে তাকে উপরে উঠতে হচ্ছে। অর্থাৎ তাকে ত্বরণ প্রয়োগ করতে হচ্ছে কত? আমাদের হচ্ছে আরো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বেশি ত্বরণ। অর্থাৎ তার উপর হচ্ছে এই ত্বরণটা প্রয়োগ করতে হচ্ছে। ঠিক আছে? এই ত্বরণটা যখন সে প্রয়োগ করতেছে তখন হচ্ছে সে এই 2 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরে উঠতেছে। এখন 60 কেজি ওজনের বস্তুর উপর ওজনের ব্যক্তির উপর ফলস্বরূপ বলের মান কত? দেখো সে তাহলে কত বল প্রয়োগ করতেছে নিচে। এফ ইজ ইকুয়াল টু এম এ, এম হচ্ছে 60 আর হচ্ছে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে 9, 9.8 আর হচ্ছে যোগ 2 মানে হচ্ছে 11.2। এই পরিমাণ বল সে হচ্ছে প্রয়োগ করতেছে। বরফের উপর যদি হাঁটার সময় ছোট ছোট পা ফেলি কেন? যাতে হচ্ছে আমরা পরিপূর্ণ থাকি, যে কারণে হচ্ছে আমাদের যাতে এই যে
ঘর্ষণ বলটাকে আমরা পরিপূর্ণভাবে পাই এবং প্রতিক্রিয়া বলটা যাতে পরিপূর্ণভাবে চাই। চলো আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা পড়ে আসি। নিউটনের মহাকর্ষ সূত্র আমাদের কি বলে চলো দেখি। মহাবিশ্বের যেকোনো দুইটি বস্তু মধ্যকার আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। এই বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এটি দুর্বল প্রকৃতির বল মহাবিশ্বের যেকোনো বড় বড় কাঠামো গঠনে এটি ভূমিকা পালন করে। দেখো, নিউটন আমাদের বলছেন কি, যে মহাবিশ্বের যেকোনো দুইটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমাদের বস্তু দুইটার ভর বাড়লে বল বাড়বে এবং দূরত্ব যদি বাড়ে তাহলে হচ্ছে বলটা কমবে। ঠিক আছে, সেটা বর্গ মানে এক্সপোনেনশিয়ালি কমবে। ঠিক আছে, তো এটা আমাদের দ্বারাই হচ্ছে এরকম ডেরিভেশনটা আমরা যদি দেখি, এফ ইজ প্রপোর্শনাল টু m1, যেখানে হচ্ছে প্রথম বস্তুর ভর, m2 দ্বিতীয় বস্তুর ভর, ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, যেখানে হচ্ছে বস্তুটা মধ্যবর্তী দূরত্ব। এখানে আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক আসে, যেটা হচ্ছে আমরা জি বলি, এটা সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। সার্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান কত? 6.673 ইন্টু 10^11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। হ্যাঁ, এইটা হচ্ছে মহাবিশ্বের সব জায়গায় এর মান সমান। তো চলো এর আমরা অ্যাপ্লিকেশনটা একটু দেখি। দুইটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করা হলে এবং তাদের মধ্যকার মহাকর্ষ বল কত গুণ বৃদ্ধি পাবে? দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে তাদের মধ্যকার মহাকর্ষ বল হচ্ছে 4 গুণ বৃদ্ধি পাবে। কিভাবে? আমাদের প্রথমে বল ছিল হচ্ছে কত? দেখো, প্রথমে আমাদের বল ছিল হচ্ছে জি m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। হ্যাঁ, এখন আমাদের দূরত্ব করছি কি r/2 দূরত্ব করে ফেলছি। হ্যাঁ, এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে। আর আমাদের ফাইনাল পর্যায়ে কি হবে? এটা জি m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে r/2 এর হোল স্কোয়ার, r/2 এর হোল স্কোয়ার। হ্যাঁ, এখানে দেখো আমাদের চলে আসে 4 ইন্টু জি m1 m2 ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। অর্থাৎ আমাদের এই মহাকর্ষ বলটা হচ্ছে 4 গুণ হবে। এখন আমাদের বৃদ্ধি পাবে কত গুণ সেটা বলছে। হ্যাঁ, এখন দেখো আমার 4 গুণ হইছে, এখন বৃদ্ধি পাইছে কত? বৃদ্ধি পাইছে তাহলে 4 বিয়োগ 1 মানে 3 গুণ। যেহেতু আগে ছিল হচ্ছে এইটা, এখন হইছে এইটা, তাহলে বৃদ্ধি পাইছে হচ্ছে 3 গুণ। ঠিক আছে, পৃথিবী ও সূর্যের মধ্যে বর্তমানে দূরত্ব বর্তমানের চেয়ে দ্বিগুণ করা হলে তাদের ব- আহ, বর্তমানের চেয়ে দ্বিগুণ করা হলে তাদের মধ্যকার আকর্ষণ বল কত হবে? তাদের মধ্যবর্তী আকর্ষণ বল 4/1 হয়ে যাবে। এটা তোমরা এইভাবে নির্ণয় করবা। মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ নির্ণয় করো। মাত্রা সমীকরণ ক্লাস যেরকম মাত্রা নির্ণয় করা দেখাইছিলাম ওইভাবে আর কি মাত্রা নির্ণয় করবা। 5 কেজি ও 10 কেজি ভরের দুটি বস্তু পরস্পর থেকে 2 মিটার দূরে থাকলে তাদের মধ্যবর্তী মহাকর্ষ বলের মান কত? হ্যাঁ, এটাও নির্ণয় করে ফেলতে পারবা তোমরা। মহাকর্ষ বল কেন সবসময় আকর্ষণধর্মী হয় ব্যাখ্যা করো। এর কারণ হচ্ছে আমাদের যে ভরটা, এই ভরটা সবসময় হচ্ছে ধনাত্মক মান দেয় এবং ঋণাত্মক ভরের কোনো বস্তুর তো অস্তিত্ব পাওয়া যায় নাই। শূন্য ভরের পাওয়া গেলেও ঋণাত্মক ভরের কোনো বস্তু পাওয়া যায় নাই। আর দূরত্বও কখনো নেগেটিভ হইতে পারে না। আর দূরত্ব নেগেটিভ হলেও আমাদের কিছু যায় আসে না, যদিও এটা হয় না। সুতরাং আমাদের হচ্ছে এই মহাকর্ষ বল সবসময় আকর্ষণধর্মী হয়। এখন ওজন সম্পর্কে আমরা জানি। মহাকর্ষ বল সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে, যে যে কোনো দুইটি বস্তু মহাবিশ্বে তারা একে অপরকে আকর্ষণ করে। এখন আমাদের পৃথিবী তো একটা বিশাল ভর আছে, ঠিক আছে, এই পৃথিবীর একটা বিশাল ভর আছে, সেই ভরের মান হচ্ছে 6 × 10⁻²৪ হ্যাঁ, একটা বিশাল ভর। এই বিশাল ভরটা পৃথিবী পৃষ্ঠে থাকা সকল বস্তুকে কিন্তু কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলকে আমরা বলি হচ্ছে অভিকর্ষ বল। এর একটা সুন্দর নাম হচ্ছে ওজন। ঠিক আছে, পৃথিবী কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দিয়ে আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বা ওজন বল বলে। ঠিক আছে, ভর হলো বস্তুর ভেতরের পদার্থের অপরিবর্তিত পরিমাণ আর ওজন হলো অভিকর্ষজ বলের পরিমাণ। হ্যাঁ, অভিকর্ষজ যে বলটা সেই বলকেই আমরা বলতে হচ্ছে ওজন।
স্থানভেদে অভিকর্ষ ত্বরণ জি এর মান বদলের কারণে ওজনও পরিবর্তিত হয়। যেমন চাঁদে ওজন কম হয়, ঠিক আছে? তোমরা বলতে পারো যে তুমি যদি খুব অবেস্ট হও, তোমার ওজন বেশি না? মানুষ বলে তোমার ওজন বেশি। তুমি বলবা আমার ওজন বেশি না, আমার পৃথিবীতে থাকাই হচ্ছে আমার লস। আমি মঙ্গলে চলে যাব অথবা চাঁদে চলে যাব, তাহলে আমার ওজন হয়ে যাবে 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে? তো ওজন হচ্ছে আমাদের একটা বল। এই বলের মানটা হচ্ছে আমাদের এম, যেটা হচ্ছে তোমার ভর বা যে বস্তুর ওজন নির্ণয় করবে সেটা। জি হচ্ছে আমার অভিকর্ষ ত্বরণ, যেটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু এম এ থেকে এটা আসে, বুঝছো? আশা করি বুঝতে পারছো। অনুশীলন: 70 কেজি ভরের একজন মানুষের পৃথিবীতে ওজন কত? ওজন 70 × 9.8, এটা যা আসে তাই। ঠিক আছে? চাঁদে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ হলে পৃথিবীতে 120 কেজি ওজনের বস্তুর চাঁদে ওজন কত হবে? দেখো, ভর আমাদের কখনো পরিবর্তিত হয় না। সুতরাং আমাদের 120 কেজি ভর 120 কেজি থাকবে, কিন্তু অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর তুলনায় চাঁদে 6 ভাগের 1 ভাগ। সুতরাং আমাদের চাঁদে অভিকর্ষ ত্বরণ কত হবে? 9.8 বাই হচ্ছে 6। এটা ক্যালকুলেশন করলে যে মান আসবে তত নিউটনই হচ্ছে আমার ওজন। ওজনের একক কিন্তু নিউটন। মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হয় কেন? কারণ হচ্ছে ওইখানে এটা আমাদের অভিকর্ষ ত্বরণ শূন্য। ভর এবং ওজনের মধ্যে 3টি পার্থক্য লেখো। দেখো, ভর হচ্ছে কোনো বস্তুর আহ, মধ্যে বিদ্যমান মোট পদার্থের পরিমাণ, আর ওজন হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে তার তাকে যে বলে টানতেছে সেটা। আহ, ভরের একক হচ্ছে কেজি, ওজনের একক হচ্ছে নিউটন। তারপরে আরো কি বলা যায়? আমাদের ভর কখনো পরিবর্তিত হয় না, কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তিত হইতে পারে। ঠিক আছে? এটা গেল 3টা পার্থক্য। একটি বস্তুকে মহাশূন্য থেকে পৃথিবীতে আনলে তার ভর এবং ওজনের কি পরিবর্তন ঘটবে? একটি বস্তুকে মহাশূন্যে থেকে পৃথিবীতে আনলে তার ভর কোনো পরিবর্তন হবে না, কিন্তু মহাশূন্যে যেহেতু ওজন অভিকর্ষ ত্বরণ শূন্য, তাহলে তার ওজনও শূন্য থাকবে। কিন্তু পৃথিবীর যেহেতু একটা অভিকর্ষ ত্বরণ আছে যেটা হচ্ছে 45 ডিগ্রি অক্ষাংশে মাপা হয় কত? আদর্শ মান ধরা হয় হচ্ছে 9.80665। ঠিক আছে? 9.80665, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি সমুদ্র অক্ষাংশে। এটা আমাদের হচ্ছে জি এর মানকে আদর্শ ধরা হয়। ঠিক আছে? তো আমরা একটু নর্মাল ফোর্স সম্পর্কে জানবো। দেখো, এটা একটা ইন্টারেস্টিং টপিক। ধরে নাও তোমার এই যে একটা বড় বস্তু, এই বস্তুর উপর তুমি আরেকটা বস্তু রাখছো, ছোট বস্তু, হ্যাঁ? এই দুইটাকে তোমরা রাখছো। এখন রাখার ফলে কি হবে দেখো, এই বস্তুটার একটা ওজন আছে, ঠিক না? এই বস্তুটার একটা ওজন আছে এবং সেই ওজনের মান হচ্ছে mg। সেই ওজনের মানটা হচ্ছে mg। এখন কি হবে, এই বস্তুটার উপর যেহেতু রাখা আছে, এই mg বল হচ্ছে কোন দিকে কাজ করে? পৃথিবীর কেন্দ্রের দিকে। পৃথিবীর কেন্দ্রের দিকে এই বলটা হচ্ছে কাজ করে। এখন এই বস্তুটা যেহেতু এই পৃষ্ঠের উপর আছে, ঠিক আছে? এই পৃষ্ঠের উপর mg বলটা দিচ্ছে। সুতরাং এই পৃষ্ঠ নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একে একটা প্রতিক্রিয়া বল দিবে। সেটাকে আমরা বলি হচ্ছে নর্মাল ফোর্স বা নর্মাল রিয়াকশন। এটাকে আমরা বলি হচ্ছে আর দ্বারা প্রকাশ করি। এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এই আর এর মান এক্স্যাক্টলি হচ্ছে mg, যখন কিনা এইটা একটা সমতল পৃষ্ঠে আছে। ঠিক আছে? এটা আমাদের একটা সমতল পৃষ্ঠে আছে। এ দেখো, আর mg এবং ওজন mg, এই দুইটা একটা সাম্য বল তৈরি করে, সেই কারণে হচ্ছে বস্তুটা এর উপর স্থির থাকে। ঠিক আছে? সাম্য বল কি? যখন দুইটা বল একে অপরকে নাকচ করে দেয় তখন আমরা ওই বলটাকে বলি হচ্ছে সাম্য বল। ঠিক আছে? তো এখন আমাদের আনত তলের ক্ষেত্রে কি হবে দেখো, আনত তলের ক্ষেত্রে আমি খুব বেশি ডিটেলসে আলোচনা করব না, কারণ এটা হচ্ছে তোমাদের একটা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট। তোমরা আলোচনা করলেও হয়তো তোমরা এটা বুঝতে সমস্যা হবে বেশ। তারপর আমি তোমাদের একটু দেখাই।
রোটেট করব কিভাবে? হ্যাঁ, দেখো, এই যে তোমার মনে করো একটা বস্তু এই আনত তলের উপর রাখা আছে, ঠিক আছে? ধরে নাও এই এমজি বস্তুটাকে আমি এখানে রাখবো, ঠিক আছে? তো এই বস্তুটা কি চাইবে দেখো, এর উপর রাখলাম। এখন এই বস্তুটার হচ্ছে একটা ওজন আছে, সে ওজন কি করে, তাকে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে। কিন্তু মনে রাখবা নর্মাল রিয়াকশন বা আমাদের যে অভিলম্বিক প্রতিক্রিয়া সেটা অলওয়েজ যে পৃষ্ঠে আছে সেই পৃষ্ঠের লম্ব বরাবর কাজ করে, ঠিক আছে? তো এই যে যে লম নর্মাল ডিরেকশনটা আনত তলে, এই নর্মাল ডিরেকশনটার মান হচ্ছে আমাদের mg cos থিটা, ঠিক আছে? এই বরাবর তার বলটা হচ্ছে কাজ করে mg। তো আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করে এখান থেকে এই যে mg cos থিটা ইজিলি বের করে নিতে পারবা, ঠিক আছে? তো আমরা এখানে বেশি আলোচনা করব না যেহেতু এটা তোমাদের টপিকে নেই। চলো আমরা অ্যাপ্লিকেশনে চলে যাই। 50 কেজি ভরের একটি বাক্স সমতল মেঝের উপর রাখা আছে, এর উপর অভিলম্ব প্রতিক্রিয়ার মান কত? ওজনের সমান, ঠিক আছে? এটা হচ্ছে ওজনটা নির্ণয় করবা, ওজনটা নির্ণয় করে যে মানটা আসবে একই মান, কারণ যেহেতু এটা সমতলে আছে। একটি আনত তলের নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি এবং ভর হচ্ছে 20 কেজি, তাহলে লম্ব প্রতিক্রিয়ার মান কত? ঠিক আছে? তাহলে আমাদের লম্ব প্রতিক্রিয়ার মান যদি আনত তলে থাকে তাহলে আমাদের লম্ব প্রতিক্রিয়ার মান কত? mg cos থিটা, ঠিক আছে? এখন তোমাদের এখানে থিটার মানটা দেওয়া আছে নতিকোণ, সেটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 30 এর মান কত? √3/2, তাই না? সেক্ষেত্রে হচ্ছে তোমরা জাস্ট মান বসাই দিবা, হয়ে যাবে। সরি, লিফট যদি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে নামলে 80 কেজি ওজনের মানুষের উপর পায়ের নিচে লম্ব প্রতিক্রিয়া কত হবে? দেখো, লিফট আমার নিচে নামতেছে, একটু আগে দেখছিলাম আমাদের একটা লিফট উপরে উঠতেছে। তো চলো আমরা এই কনসেপ্টটা একটু দেখি। ধরে নাও আমার এটা একটা লিফট, এই লিফটটা আমাদের হচ্ছে নিচে নামতেছে। এই লিফটটা হচ্ছে আমাদের নিচে নামতেছে। এক্ষেত্রে আমাদের হচ্ছে লিফটটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণের নিচে নামতেছে। তাহলে দেখো, তার উপর প্রযুক্ত ত্বরণটা কত হচ্ছে? আমাদের 9.8 মাইনাস হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ কাজ করতেছে না, কারণ এটা হচ্ছে আমাদের অভিকর্ষজ বল, অভিকর্ষজ যে ত্বরণটা আর কি, সরি, অভিকর্ষজ ত্বরণের সাথেই ও হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নামতেছে, সুতরাং তার উপর যে আপেক্ষিক ত্বরণ সেটা হচ্ছে কত? আমার 5.8, ঠিক আছে? 5.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং তার ওজন কত হবে? যেহেতু তার ভর কত, 80 কেজি, তাহলে 80 × 5.8, যে ওজনটা হবে, যেহেতু এটা একটা সমতল, সুতরাং তার লম্ব প্রতিক্রিয়া হবে এটা, অর্থাৎ ওজনের সমান। আচ্ছা, তলের নতিকোণ 0 ডিগ্রি থেকে বাড়িয়ে 90 ডিগ্রি করলে লম্ব প্রতিক্রিয়ার মানে কি পরিবর্তন হয়? দেখো, নতিকোণ, দেখো কি আমাদের নতিকোণের ক্ষেত্রে আমাদের লম্ব প্রতিক্রিয়ার মান কত? mg cos থিটা। দেখো, cos থিটার মান যখন আমার থিটার মান যখন 0 ডিগ্রি, তখন আমার হচ্ছে এই লম্ব প্রতিক্রিয়ার মান সর্বোচ্চ হবে, কারণ আমার cos 0 এর মান হচ্ছে আমার 1, সুতরাং তখন আমার ওইটা হয়ে যাবে mg, অর্থাৎ সর্বোচ্চ বল কাজ কর সর্বোচ্চ লম্ব প্রতিক্রিয়া কাজ করবে। আবার অন্যদিকে দেখো, আমার নতিকোণটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন আমার cos থিটার মান হয়ে যাবে 0, তখন আমার এই যে এই লম্ব প্রতিক্রিয়া, এই লম্ব প্রতিক্রিয়ার সম্পূর্ণ মানটা হয়ে যাবে 0, অর্থাৎ তখন আমার লম্ব প্রতিক্রিয়াটা সর্বনিম্ন হবে।
লিফট যদি সুতা ছেড়ে মুখ্যভাবে নিচে পড়তে থাকে তাহলে লম্ব প্রতিক্রিয়া কেন শূন্য হয়ে যায়? লিফট যদি নিচে শূন্য পড়তে থাকে তাহলে অ্যাকচুয়ালি তার ত্বরণটা হয়ে যায় হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমান। সুতরাং তার আপেক্ষিক ত্বরণ হচ্ছে 0 মিটার/সেকেন্ড স্কয়ার। তাহলে সে পৃষ্ঠের উপর ওজন কত দিচ্ছে? ওজন দিচ্ছে 0 নিউটন। তাহলে লম্ব প্রতিক্রিয়া কত হবে? 0 নিউটন। বুঝাতে পেরেছি। এবার চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ঘর্ষণটা পড়ি একটু। ঠিক আছে? দুটি তল যখন পরস্পরের সংস্পর্শে এসে চলার চেষ্টা করে তখন তাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ। মানে দুইটা পৃষ্ঠ ধরে নাও এটা একটা বস্তু এবং এটা একটা বস্তু, হ্যাঁ? যখন একটার সাপেক্ষে আরেকটা চলতে থাকে, ঠিক আছে? একটার সাপেক্ষে আরেকটা গতিশীল হয়। দুইটাই যদি মনে করে একসাথে একই দিকে গতিশীল হয় তাহলে কি কোনো কিছু হবে? তাহলে কি গতি ও ঘর্ষণ আমরা বলতে পারবো? না। একটার সাপেক্ষে যদি আরেকটা গতিশীল হয়, মনে করো উপরেরটার সাপেক্ষে নিচেরটা এভাবে গতিশীল হবে অথবা নিচেরটার সাপেক্ষে উপরেরটা এভাবে গতিশীল হবে। তাহলে এই গতির বিরুদ্ধে আমাদের যে উম বাধা সৃষ্টিকারী যে বলটা বা স্পর্শ বলটা কাজ করে তাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। ঠিক আছে? তো আমাদের একটা পৃষ্ঠের উপর যখন আরেকটা পৃষ্ঠ থাকে তখন যখন এটা গতিশীল হয় না আর কি একটার সাপেক্ষে আরেকটা স্থির থাকে তখন আমরা সেটাকে বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। এটা আমরা একটু পরে দেখি চলো। ঘর্ষণকে প্রয়োজনীয় উপদ্রব বলা হয় কেন? আচ্ছা এই জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নিই। থিওরিটিক্যাল পার্ট। দেখো, আমরা যদি ঘর্ষণ না থাকতো পৃথিবীতে তাহলে অ্যাকচুয়ালি কাহিনীটা কি হতো? আমরা যখন রাস্তাতে হাঁটতে যাইতাম আমরা কিন্তু ঘর্ষণের কারণে হাঁটতে পারি। রাস্তাতে যখন আমরা হাঁটতে যেতাম আর যদি ঘর্ষণ না থাকতো তাহলে কিন্তু আমরা পড়ে যেতাম। সুতরাং এটা হচ্ছে আমাদের হাঁটতে সাহায্য করে। আবার তুমি রশি দিয়ে কোনো কিছু বাঁধতে গেছো, সেক্ষেত্রে যদি তোমার ঘর্ষণ না থাকে তাহলে তোমার বাঁধতে পারবা? পারবা না। মানে অ্যাকচুয়ালি ঘর্ষণ ছাড়া তোমার কোনো কিছুই করতে পারবা না। ঠিক আছে? অনেক কিছুই তুমি করতে পারবা না। আবার এই ঘর্ষণের একটা ঝামেলা আছে। তুমি কোনো মেশিনারি চালাচ্ছ, হ্যাঁ? এই মেশিনারিতে তোমার ঘর্ষণের ফলে সেই মেশিনের পার্টস ক্ষয় হয়। ঠিক আছে? অতিরিক্ত জ্বালানির প্রয়োজন হয়। এই কারণে হচ্ছে আমাদের শক্তির অপচয় হয়। এই কারণে ঘর্ষণ আমাদের প্রয়োজনও, আবার ঘর্ষণ ছাড়া আমরা চলতেও পারি না। এইজন্য ঘর্ষণকে বলা হয় নেসেসারি ইভিল বা প্রয়োজনীয় উপদ্রব। চাকার নিচে বল বেয়ারিং ব্যবহার করলে ঘর্ষণ কিভাবে কমে যায়? আচ্ছা আমাদের ঘর্ষণের প্রকারভেদ আছে। কয়েকটা প্রকারভেদ আছে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণের মান হচ্ছে আমাদের সবচেয়ে কম। ধরে নাও একটা পৃষ্ঠের উপর একটা গোলাকার বস্তু চলতে আছে, হ্যাঁ? একটা পৃষ্ঠের উপর একটা গোলাকার বস্তু চলতেছে। এখন এক্ষেত্রে এটা হচ্ছে আবর্ত ঘর্ষণ কাজ করবে। কারণ কেন? এক্ষেত্রে কোনো বস্তু যখন অন্য বস্তুর সাপেক্ষে গড়িয়ে গড়িয়ে চলতে থাকে তখন হচ্ছে সেটা আবর্ত ঘর্ষণ হবে। এটা গোড়ায় গোড়ায় চলবে, তাই না? এখন দেখো শুধুমাত্র ঘর্ষণ বলে এখানে কোথায় কাজ করবে? ঘর্ষণ কাজ করবে দেখো এখানে শুধুমাত্র এই যে বৃত্ত, এই বৃত্তের স্পর্শক বরাবর। পৃষ্ঠের সাথে এই বৃত্তের স্পর্শক বরাবর ছোট্ট একটা জায়গায় জাস্ট ঘর্ষণ বলটা কাজ করবে। সুতরাং আমাদের এই বল বিয়ারিং যেহেতু একটা গোল জিনিস, এটা আমাদের হচ্ছে আবর্ত ঘর্ষণ কাজ করে, তাই এখানে আমাদের হচ্ছে ঘর্ষণ কমে যায়। বৃষ্টি বা ভেজা রাস্তায় গাড়ি চালানোর সময় স্লিপ করার সম্ভাবনা বেশি থাকে কেন? ওই যে ঘর্ষণ কমে যায়। সাইকেলের ব্রেক শুতে কোন ধরনের ঘর্ষণ কাজ করে? ইজি, এটা হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ কাজ করে। কারণ কি? এখানে আমাদের হচ্ছে চাকাটা ঘুরতেছে আর হচ্ছে আমাদের ওই যে শুটা, ব্রেক শু, সেই ব্রেক শুটা স্থির আছে। তাই সেটা হচ্ছে আমাদেরকে ওই চাকাটাকে থামাইতে সাহায্য করতেছে। যেহেতু ওই ব্রেক শু এর সাপেক্ষে চাকাটা ঘুরতেছে, তাই হচ্ছে এটা আমাদের গতীয় ঘর্ষণ। ঠিক আছে? ঘর্ষণ বলের উপর তলের মসৃণতা বা অমসৃণতার প্রভাব ব্যাখ্যা করে, এটা পারবা ইজি। চলো আমরা একটু ঘর্ষণের প্রকারভেদ দেখে আসি।
তো ঘর্ষণের প্রকারভেদ আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি। স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ। আরেকটা ঘর্ষণ আছে প্রবাহী ঘর্ষণ, এটাই আমি বলবো। তো আমাদের স্থিতি ঘর্ষণ কি? একটি বস্তুর সাপেক্ষে অন্য একটা বস্তু যদি স্থির থাকে তাহলে তাদের মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে আমাদের স্থিতি ঘর্ষণ। অর্থাৎ তুমি মনে করো একটা পৃষ্ঠের উপর একটা বস্তু রাখলে তাহলে সেটা হচ্ছে স্থিতি ঘর্ষণ কাজ করবে। এখন স্থিতি ঘর্ষণের ফর্মুলাটা কি? স্থিতি ঘর্ষণের ফর্মুলাটা হচ্ছে আমাদের F static is less than or equals to mu static into R। ঠিক আছে, এখানে আমাদের এই জিনিসটা হচ্ছে মিউটা হচ্ছে আমাদের ঘর্ষণ সহগ এবং আরটা হচ্ছে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া। ঠিক আছে, এই আরটা হচ্ছে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া। দেখো আমাদের যখন স্থিতি ঘর্ষণ কাজ করে তখন স্থিতি ঘর্ষণের সময় আমাদের একটা বস্তু আরেকটা বস্তুর সাপেক্ষে স্থির থাকে। ঠিক আছে, তখন আমরা বস্তুটাকে গতিশীল হতে যে ঘর্ষণ বলটা বাধা দেয় তাতেই আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ। ঠিক আছে, এখন তুমি মনে করো কোনো বস্তুর ম্যাক্স স্থিতি ঘর্ষণ বল হচ্ছে 10 নিউটন। তখন তুমি যদি তাকে 5 নিউটন বলে টানো তাহলে কি সে চলতে পারবে? চলতে পারবে না। কারণ কি? তার হচ্ছে ম্যাক্স, তাকে হচ্ছে 10 নিউটন বলে টানলে তবেই সে গতিশীল হবে। ম্যাক্স 10 নিউটন বলে টানলে তবেই সে হচ্ছে গতিশীল হবে। দুঃখিত, আমার বিদ্যুৎটা হচ্ছে চলে গিয়েছিল আর কি। তো এখানে তুমি যদি ওই বস্তুটাকে 5 নিউটন বলে টানো তাহলে কি এই বস্তুটা আর চলবে? চলবে না। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে তার চলার জন্য সর্বোচ্চ 10 নিউটন বল দিতে হবে। এখন তুমি যদি তাকে 5 নিউটন বল টানো তাহলে তার ঘর্ষণ বল হবে হচ্ছে 5 নিউটন। গতীয় ঘর্ষণ কি? একটি বস্তু যখন অপর একটি বস্তুর সাহায্যে বস্তুর সাপেক্ষে চলতে থাকে তখন তার উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে গতীয় ঘর্ষণ। ঠিক আছে, আর হচ্ছে আবর্ত ঘর্ষণ কি? একটি বস্তু অপর বস্তুর সাপেক্ষে গড়িয়ে গড়িয়ে যখন চলে তখন হচ্ছে সেটাকে আমরা বলি আবর্ত ঘর্ষণ। এটা একটু আগে তোমাদের দেখাইছি। এই প্রবলেমগুলো একটু নিজেরা সলভ করার চেষ্টা করবা। 300 নিউটন হবে, এখানে এন লিখে ফেলছে। 300 নিউটন ওজনের একটি বাক্সের সাথে মেঝের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক 0.4 হলে বাক্সটি জাস্ট সরাতে কত বল লাগবে? এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক্স ম্যাক্সের সূত্র ব্যবহার করা হবে। ফ্রিকশন স্ট্যাটিক্সের ম্যাক্স মান হচ্ছে আমাদের 300 × 9.8, সরি এটা তো ওজন যেহেতু বলছে, আর হচ্ছে 0.4। এটা যে মানটা আসবে এত নিউটনে হবে হচ্ছে আমাদের, ও সরি এখানে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক বলছে, সরি সরি সরি, ও না ঠিকই তো আছে। আমাদের কত বল লাগবে? সুতরাং আমাদের এত বলই লাগবে। হ্যাঁ, স্থিতি ঘর্ষণের মান কেন গতি ঘর্ষণের চেয়ে বেশি হয়? স্থিতি ঘর্ষণের মান অলওয়েজ গতি ঘর্ষণ থেকে বেশি হয় এই কারণেই যে দুটি বস্তু যখন একটার সাপেক্ষে আর একটা স্থির থাকে তখন তাদের মধ্যে যে উঁচু নিচু খাঁজগুলা সেগুলোকে হচ্ছে মাইক্রো খাঁজ বলে, মানে খুবই ছোট, যেগুলো দেখা যায় না, সেগুলো একটা অপরটার সাথে শক্তভাবে লেগে থাকে। কিন্তু যখন একটা বস্তু আর একটা সাপেক্ষে হচ্ছে গতিশীল হয় তখন ওইটা লেগে থাকে না, বুঝছো? তখন সেটা চলতে থাকে, তাই আমাদের স্থিতি ঘর্ষণের মানটা বেশি হয়। এখন বাকিগুলো তোমরা পারবা। ঘর্ষণ গুণাঙ্কের কি কোনো একক বা মাত্রা আছে? না, এর কোনো একক বা মাত্রা নাই। আমরা নেক্সট পার্ট দেখে চলো, ঘর্ষণ কোণ। আমাদের কোনো আনত তলে যখন কোনো বস্তু চলতে থাকে তখন তার ম্যাক্স যে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক সেই ঘর্ষণ গুণাঙ্ক হয় হচ্ছে ট্যান থিটা এর সমান। অর্থাৎ ওই আনত কোণের যে আমাদের নত কোণটা আছে সেই কোণটার সাপেক্ষে হচ্ছে যে ট্যান থিটা বা ট্যানজেন্টের মান, এটাই হচ্ছে আমাদের ঘর্ষণ কোণটা হয়। ঠিক আছে, নতি কোণটা আছে যেটা, এই সংজ্ঞাগুলো একটু পড়ে নিবে। সূত্রটা হচ্ছে মিউ এস ইজ ইকুয়াল টু ট্যান থিটা।
একটি আনত তলের নতিকোণ ৪৫ ডিগ্রি হলে এর ঘর্ষণ গুণাঙ্কের মান কত? একটি আনত তলের নতিকোণ হচ্ছে ৪৫ ডিগ্রি হলে ঘর্ষণ গুণাঙ্কের মান হবে tan 45। আর tan 45 এর মান কত? tan 45 এর মান হচ্ছে 1, তাহলে তার ঘর্ষণ গুণাঙ্কের মান হবে হচ্ছে 1। মেঝের সাথে একটি ব্লকের ঘর্ষণ গুণাঙ্ক 1 বাই এই √3 হলে ঘর্ষণ কোণের মান কত হবে? এটা হচ্ছে tan ইনভার্স 1 বাই √3। সুতরাং এটা হবে হচ্ছে 30 ডিগ্রি। ঘর্ষণ কোণ এবং ঘর্ষণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। এটা ইজি, তোমরা পারবা। বরফের উপর ঘর্ষণ কোণের মান কেমন হতে পারে? বরফের উপর ঘর্ষণ কোণের মান হবে হচ্ছে খুবই কম। ঠিক আছে? তো আজকে স্লাইডে তোমাদের হচ্ছে একটা টপিক ছিল, সেটা হচ্ছে তোমাদের পুলি বা কপি কল। সেই পুলি বা কপি কলের বিষয়টা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করা হবে। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। অগ্রদূতের সাথে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।